এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আন্তর্জাতিক মহলে কোন কথাটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং জানেন? বিদেশের বাঘা বাঘা সাংবাদিকরা ওনার পিঠের পেছনে হাততালি দিচ্ছেন না, উল্টে ওনার আসল রূপটা সমাজ মাধ্যমে এক্সপোজ করে দিচ্ছেন। আগে নরওয়ে, আর এবার ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওখানকার রিপোর্টাররা বলে দিলেন, মোদিজি হলেন সেই বিশ্ব নেতা যিনি আগে থেকে স্ক্রিপ্ট লিখে না দিলে স্বাধীন সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান। আজ কথা হবে এই চরম আন্তর্জাতিক অস্বস্তি আর তার আড়ালে লুকিয়ে থাকা আমাদের দেশের গণতন্ত্রের এক ডবল স্ট্যান্ডার্ড নিয়ে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। প্রথমে নরওয়ে, আর এখন অস্ট্রেলিয়া। বিদেশের মাটিতে ক্রমাগত এক্সপোজড হয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান? কেন স্বাধীন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পালান? তা নিয়ে এখন আন্তর্জাতিক স্তরে রীতিমতো হাসাহাসি হচ্ছে। মাত্র 1 মাস আগের কথা, নরওয়ে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে এক মহিলা সাংবাদিক ভরা প্রেস কনফারেন্সে ওনার মুখের উপর সোজা প্রশ্ন করে বসলেন, আপনি কেন সাংবাদিকদের মুখোমুখি হন না? কেন প্রেস কনফারেন্স এড়িয়ে চলেন? সেই অস্বস্তির রেশ কাটতে না কাটতেই এবার অস্ট্রেলিয়ার মাটিতেও একই কাণ্ড। প্রধানমন্ত্রী এখন নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছেন ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়া সফরের একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। মেলবোর্নের 7 নিউজের জনপ্রিয় রিপোর্টার ব্ল্যাক জনসন ওখানকার নিয়ম অনুযায়ী যখনই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান আসেন সেখানকার মিডিয়া তা কভার করে। ব্ল্যাক জনসনও মোদির মেলবোর্ন সফর কভার করছিলেন। রিপোর্টের শেষে ক্যামেরা যখন অন, ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন ওনার প্রতিনিধিদের সঙ্গে। প্রধানমন্ত্রীকে ফ্রেমে রেখে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রিপোর্টার ব্ল্যাক জনসন ওনার পিটিসি দেওয়া শুরু করলেন। তিনি ঠিক কি বললেন জানেন? ওনার মুখের প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন। This is about as close as we'll get to Narendra Modi on his trip to Melbourne. He famously avoids unscripted news conferences, preferring instead more staged managed appearances. এবার জনসনের কথাটা আমি বাংলায় বলি। তিনি বললেন, মেলবোর্ন সফরে নরেন্দ্র মোদীর ঠিক যতটুকু কাছে যাওয়া সম্ভব হয়েছে আমি ঠিক ততটুকুই কাছেই দাঁড়িয়ে আছি। এর চেয়ে 1 ইঞ্চি বেশি ওনার কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? ব্ল্যাক জনসন তার ভিডিওতে পরিষ্কার বলেছেন, হি ফেমাসলি অ্যাভয়েড আনস্ক্রিপ্টেড নিউজ কনফারেন্স, প্রেফারিং ইনস্টেড মোর স্টেজ ম্যানেজড অ্যাপিয়ারেন্স। বাংলায় বললে, নরেন্দ্র মোদী এখন আন্তর্জাতিক মহলে এই কারণেই বিখ্যাত হয়ে গেছেন, তিনি এমন কোনো প্রেস কনফারেন্সে বসেন না যার চিত্রনাট্য আগে থেকে লেখা নেই। যেখানে নিজের ইচ্ছে মতো প্রশ্ন করার স্বাধীনতা থাকে সেই সমস্ত জায়গা তিনি সচেতনভাবে এড়িয়ে চলেন। তিনি পছন্দ করেন স্টেজ ম্যানেজড অনুষ্ঠান, অর্থাৎ যেখানে আগে থেকেই ঠিক করা থাকে কি বলবেন তিনি, কোন ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হবে, আর প্রশ্নকর্তা ঠিক কি প্রশ্ন ছুড়ে দেবেন। খেয়াল করুন, এই কথা ভারতের কোনো বিরোধী দল বা কোনো স্বাধীন সাংবাদিক বলছেন না। কথাটা লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন অস্ট্রেলিয়ার একজন প্রথম সারির সাংবাদিক। অথচ ভারতের আমজনতাকে কি দেখানো হয়? প্রধানমন্ত্রী বিদেশে গেলেন, ওনার জয় জয়কার হলো, মোদি মোদি স্লোগান উঠলো, ব্যাস এইটুকুই। কিন্তু এর আড়ালে বিদেশের মূলধারার মিডিয়ায় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে কি চরম রসিকতা চলছে তা এবার পুরোপুরি সামনেই চলে এলো। ভাবুন, ওই অস্ট্রেলীয় সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছেন, নরেন্দ্র মোদীর অভিধানে আনস্ক্রিপ্টেড বলে কোনো শব্দই নেই। মোদিজির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন, দেখবেন ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ প্রেস মিট বলে একটা আলাদা ভিডিও। তথাকথিত এই যৌথ প্রেস মিটের ভিডিওটি খুলে দেখুন, নামেই প্রেস মিট, কাজের বেলায় লবডঙ্কা। একটা সিঙ্গেল প্রশ্নও সেখানে নেওয়া হয়নি। খোলাখুলি প্রশ্ন নিয়েছেন শুধু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি যথারীতি নিজের মতো একটা লিখিত ভাষণ পড়ে রণে ভঙ্গ দিলেন। অর্থাৎ এটা কোনো প্রেস মিট ছিলই না, ছিল স্রেফ একটা যৌথ বিবৃতি। আমরা যখন এই সত্যগুলো দেশের মানুষকে দেখাতে যাই তখন আইটি সেলের শেখানো চিত্রনাট্য মেনে আমাদের দিকে আঙ্গুল তুলে ট্রোল বাহিনী অ্যান্টি ন্যাশনাল তকমা দিয়ে দেন। অথচ একই কথা যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক সাংবাদিকরা প্রমাণসহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তখন ওনাদের মুখে কুলুপ। মেলবোর্নে যখন মোদিজি ওনার প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন তখন ক্যামেরার লেন্স জুম আউট করে ওই অস্ট্রেলীয় রিপোর্টার জনসন ওনার পিটিসিতে যা বললেন
তা এখন এক্স হ্যান্ডেলে ঝড়ের গতিতে ট্রেন্ড করছে। নরেন্দ্র মোদী কি পছন্দ করেন সে সম্পর্কে জনসন সরাসরি বলছেন, তিনি পছন্দ করেন স্টেজ ম্যানেজড অ্যাপিয়ারেন্স, যেখানে আগে থেকেই একটা ঝকঝকে মঞ্চ সাজানো থাকবে, নিচে প্রবাসী ভারতীয়দের বসিয়ে দেওয়া হবে, আর তিনি ওনার মতো এসে কিছু চেনা কথা বলে চলে যাবেন। সত্যিকে আড়াল করতে আপনি দেশের ভেতরে মুখ বন্ধ করতে পারেন, কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার স্বাধীন সাংবাদিকদের মুখ আপনি বন্ধ করবেন কি করে? এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মেলবোর্নে মোদিজির এত রাজকীয় স্বাগত হলো, সেখানে হঠাৎ গো ব্যাক স্লোগান কেন উঠলো? কেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের বাইরে মোদী সমর্থক আর বিক্ষোভকারীদের মধ্যে রীতিমতো হাতাহাতি, খণ্ডযুদ্ধ বেঁধে গেল? ওখানকার রিপোর্টার টিপ্পনি কেটে সরাসরি বলছেন, মেলবোর্নের স্টেডিয়ামে মোদিজির ভাষণের সময় যে বিশাল ভিড় আপনারা দেখছেন তা কিন্তু এমনি এমনি হয়নি। এই ভিড় তৈরি করার জন্য সিডনি থেকে স্পেশাল চার্টার্ড বিমান পাঠিয়ে মেলবোর্নের লোক নিয়ে আসা হয়েছে। ভাবুন, শুধু একটা বিশাল ম্যানেজড ভিড় দেখিয়ে হাততালি কুড়ানোর জন্য কি বিপুল আয়োজন! অস্ট্রেলীয় মিডিয়া পরিষ্কার জানাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী আসলে এই ধরনের স্টেজ ম্যানেজড ইভেন্টই পছন্দ করেন, যেখানে ভিড়টাও আগে থেকে সাজানো থাকে আর সামনে টেলিপ্রম্পটার বা স্ক্রিন লাগানো থাকে, যাতে দেখে দেখে আগে থেকে লিখে রাখা স্ক্রিপ্টটা আউড়ে দেওয়া যায়। সবকিছু আগে থেকেই ফিক্সড, সবকিছুই সম্পূর্ণ নিয়ন্ত্রিত। প্রবাসী ভারতীয়দের সামনে মেলবোর্নের মঞ্চে দাঁড়িয়ে মোদিজি গদগদ হয়ে দাবি করলেন, আজ আমাদের তৈরি মোবাইল ফোন ইলেকট্রনিক্স দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, আমাদের গাড়ি আর ঔষধ বিশ্ববাজারে রাজত্ব করছে, এমনকি ভারতের ডিফেন্স প্ল্যাটফর্মে ক্ষমতা আজ গোটা দুনিয়া দেখছে। তিনি আরও যোগ করলেন, অপারেশন সিন্দুরের সময় আপনারা ভারতের সেই পরাক্রম দেখেছেন। এখানে প্রশ্ন ওঠে, ভারত যদি সত্যিই সব সেক্টরে এত জয় জয়কার করে, তবে আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে এত বিপুল ভিড় কিভাবে জুটিয়ে ফেললেন? আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে আসেন, তিনি কি এখানে এসে হাজার হাজার মার্কিন নাগরিক জড়ো করতে পারেন? কিংবা ব্রিটেনের প্রধানমন্ত্রী অথবা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিজে? সোজা উত্তর, পারেন না। ওনাদের সেই ক্ষমতাই নেই। আমাদের প্রধানমন্ত্রী পারেন, কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা আমেরিকায় ভারতীয়দের এই বিপুল ভিড় জমার পেছনে একটা চরম বাধ্যবাধকতা লুকিয়ে আছে। মানুষ বাধ্য হয়ে দেশ ছাড়ছেন কারণ ভারতের যোগ্য সম্মানজনক বেতন নেই, চাকরির আকাল আর উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানের অভাব, পেটের দায়ে, কেরিয়ারের টানে মানুষ বাধ্য হয়ে দলে দলে অস্ট্রেলিয়া বা আমেরিকায় পাড়ি দিচ্ছেন। আর সেই কারণেই সেখানে ভারতীয়দের সংখ্যা এত বেশি, যা দেখে মোদিজি হাততালি কুড়োনোর সুযোগ পেয়ে যান। আপনারাই ভাবুন, গত 12 বছরে দেশান্তরী হওয়ার এই হিড়িক এত বাড়ছে কেন? কেন মানুষ দেশ ছাড়ছেন? আর ঠিক এই কারণেই এবার অস্ট্রেলিয়ার রাস্তায় মোদিজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। 2021 সালে কোভিডের সময়ও সেখানে প্রায় 1 লাখ ভারতীয় পড়ুয়া ছিলেন। 2023 সালেই তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ালো 1,26,000-এ। আর 2025 সালে সব রেকর্ড ভেঙে দিয়ে প্রায় 1,59,000 ভারতীয় ছাত্রছাত্রী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি পড়ুয়াদের পাঠানোর তালিকায় ভারত এখন দ্বিতীয় বৃহত্তম উৎস। যখনই এভাবে অস্ট্রেলিয়ায় ভারতীয়দের সংখ্যা অস্বাভাবিকভাবে যখনই এভাবে অস্ট্রেলিয়ায় ভারতীয়দের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে, তখনই ওখানকার স্থানীয় বাসিন্দারা আর সাধারণ মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ঠিক এই বিষয়টাই কিছুদিন আগে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তুলে ধরেছিলেন। যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন, তখন রাহুল গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ এনেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের একটা সুন্দর পরম্পরা ছিল, বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি এলে সরকারের পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতার সঙ্গেও ওনাদের সৌজন্য সাক্ষাৎ হতো। নেহেরু থেকে বাজপেয়ী থেকে মনমোহন সিং প্রত্যেকেই এই সুস্থ গণতান্ত্রিক রীতির মর্যাদা দিয়েছেন। কিন্তু এখনকার চিত্রটা কি? রাহুল গান্ধী স্পষ্ট অভিযোগ তুলেছিলেন, এখন বিদেশে গেলে বা কোনো বিদেশি নেতা ভারতে এলে মোদী সরকার নাকি পর্দার আড়াল থেকে বার্তা পাঠায় যে ওনারা যেন বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করেন। রাহুল গান্ধীর মতে ভারত মানেই শুধু সরকার নয়, বিরোধী দলও দেশের প্রতিনিধিত্ব করে। এই পরম্পরা না মানার পেছনে রাহুল গান্ধী সরাসরি দাবি করছিলেন প্রধানমন্ত্রীর ইনসিকিউরিটিকে। আর এবার দেখুন সব হিসেব কিভাবে উল্টে গেল। মোদিজি অস্ট্রেলিয়া সফরে গিয়ে কি করলেন? প্রধানমন্ত্রী নিজস্ব ইউটিউব চ্যানেলেই দেখুন সেই ভিডিও। তিনি নিজে সেখানে গিয়ে অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা
অ্যাঙ্গাস টেলরের সঙ্গে বৈঠক করেছেন। শুধু বৈঠক নয়, পুরো রাজকীয় সম্মান দিয়ে ওনাকে গ্রহণ করেছেন, আলোচনা করেছেন এবং সেই ছবি গর্বের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তাহলে প্রশ্নটা এখানেই, অস্ট্রেলিয়ায় গিয়ে বিরোধী দলনেতাকে পুরো সম্মান দেওয়া যায়, কিন্তু ভারতে এলে সেই একই গণতন্ত্রের সংজ্ঞা কেন বদলে যায়? কেন এখানে বিরোধী দলনেতাকে বিদেশি রাষ্ট্রপ্রধানের সামনে ঘেঁষতে দেওয়া হয় না? তবে কি শাসকের অনিরাপত্তা বোধ এই দেশের গণতান্ত্রিক পরিসরকে এতটাই সংকুচিত করে দিয়েছে যে আমরা বিদেশের দৃষ্টান্ত নিজের দেশে প্রয়োগ করতেও ভয় পাচ্ছি? কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান যদি নিজে থেকে ভারতের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন, তবে কেন আমাদের বিদেশ মন্ত্রক বা দূতাবাসগুলো পর্দার আড়াল থেকে ওনাদের নিরুৎসাহিত করে? আসল কারণ হলো ক্রেডিট নেওয়ার এক মারাত্মক অসুখ। আমাদের প্রধানমন্ত্রীর স্বভাবই হলো সব ভালো কাজের কৃতিত্ব তিনি একা নেবেন। দেশের অর্থনীতি ভালো চললে ক্রেডিট ওনার, বিদেশ নীতি সফল হলে ক্রেডিট ওনার, কিন্তু কোনো ব্যর্থতার দায় তিনি নেবেন না। এটা আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার এক চরম দুর্বলতা। আজ শাসক দল আর বিরোধী দলের সম্পর্ক যে কতটা তিক্ততায় গিয়ে ঠেকেছে, এই ঘটনা তারই প্রমাণ। আর এই তিক্ততার জন্য আমি কোনোভাবেই রাহুল গান্ধীকে দায়ী করব না। কারণ যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন মনমোহন সিং বা ওনাদের সরকার কখনো কোনো বিদেশি প্রতিনিধিকে বাজপেয়ীজি বা লালকৃষ্ণ আদবানির মতো বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে বাধা তো দেয়নি। আর যদি পরিস্থিতি বদলে গিয়ে থাকে, তবে তার জন্য সরাসরি দেশের বর্তমান সরকারই দায়ী। আজকের সংসদে দাঁড়িয়ে প্রতিনিয়ত বিরোধীদের যেভাবে অপমান করা হয়, নেহেরু গান্ধী পরিবারের চরিত্র হনন করার যে নোংরা খেলা চলে, তা আমরা সবাই দেখছি। রাহুল গান্ধীও বলেছেন ওনার ইমেজ নষ্ট করার জন্য আইটি সেল কত কোটি কোটি টাকা ঢেলেছে। সম্মান না জানানোটা রাজনৈতিক সৌজন্যের অভাব ঠিকই, কিন্তু এই চরম বাধা দেওয়ার পেছনে আসলে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক ভয়। আমাদের প্রধানমন্ত্রীর এই আচরণের একটা সাইকোলজিক্যাল স্টাডি হওয়া খুব দরকার। মনোবিজ্ঞান বলে চরম আত্মমুগ্ধতা বা নার্সিজম আসলে মানুষের মনের ভেতরের এক গভীর অনিরাপত্তা বোধ থেকে জন্ম নেয়। যে মানুষ নিজের উপর 100% কনফিডেন্ট, সে কখনো অন্যকে ছোট করে বা লুকিয়ে আড়াল করে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে না। প্রধানমন্ত্রীর মনের ভেতর নেহেরু গান্ধী পরিবারকে নিয়ে এক অদ্ভুত অস্বস্তি কাজ করে। ওনার অবচেতনে কোথাও যেন কাজ করে, আমি ছাড়া আর কেউ নেই, আমার সামনে সবাই নস্যি। অথচ আমাদের গণতন্ত্রের ইতিহাস কি বলে? একবার ভাবুন, পণ্ডিত নেহেরু যদি আজকের এই সংকীর্ণ রাজনীতি করতেন, তবে কি অটল বিহারী বাজপেয়ীর মতো নেতা তৈরি হতে পারতেন? বাজপেয়ীজি নিজেই গল্প শুনিয়েছেন। সংসদের ভেতরে নেহেরুজির তীব্র সমালোচনা করার পরেও নেহেরুজি ওনার পিঠ চাপড়ে প্রশংসা করেছিলেন। এমনকি বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী হলেন, তখন সাউথ ব্লকে নেহেরুজির একটা ছবি খুঁজে না পেয়ে তিনি নিজে তদারকি করে সেই ছবি আবার দেওয়ালে ফিরিয়ে এনেছিলেন। বাজপেয়ীজির কি কোনো বাধ্যবাধকতা ছিল? না, ছিল না। কিন্তু ওনার মনটা বড় ছিল। মনে রাখবেন, ছোট মন নিয়ে কখনো বড় রাজনীতি করা যায় না। সাম দাম দণ্ডভেদ খাটিয়ে নানা কূটকৌশল করে আপনি হয়তো ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন, ভ্লাদিমির পুতিনের মতো নির্বাচিত একনায়কতন্ত্র কায়েম করতে পারবেন, কিন্তু বৃহত্তর মানুষের মনের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা কোনো দিন পাবেন না। ক্ষমতার দম্ভে আপনি হয়তো বিরোধীদের কোণঠাসা করতে পারেন, কিন্তু ইতিহাস কি আপনাকে সোনার অক্ষরে মনে রাখবে কিনা? $1,000,000 কোয়েশ্চেন সেটা। কারণ ইতিহাস বড্ড নির্মম। আমরা সত্যিই দেখতে চাই কবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জড়িয়ে ধরবেন। ভাবুন, সেটা কত বড় একটা ঐতিহাসিক ও অদ্ভুত সুন্দর দৃশ্য হবে। এমন সুন্দর দৃশ্য কি কখনো আসবে? অথচ সেই দিনটা যদি আসতো, তার মানে হতো ভারতের গণতন্ত্র আজ এক চরমোদার, মহান ও উন্নত শিখরে পৌঁছে গেছে। এটা কোনো কাল্পনিক বিলাসিতা নয়। কেন এটা সম্ভব নয় যে দেশের প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলনেতা প্রতি 15 দিনে একবার অন্তত একসঙ্গে বসে এক কাপ চা খাবেন, মাত্র 10টা মিনিট নিজেদের মধ্যে দেশের নানা বিষয়ে ইনপুট আদান প্রদান করবেন? এতে কি রাজনীতি বদলে যেত? আপনার দল যদি এতই শক্তিশালী হয়, আপনার সরকার যদি এতই ভালো কাজ করে, তবে বিরোধী দলনেতার সঙ্গে স্রেফ 10 মিনিট চা খেলে আপনি কি আগামী নির্বাচনে হেরে যাবেন? তা তো নয়। কিন্তু এর ফলে দেশের ভেতরে একটা সুস্থ, সভ্য এবং সম্মিলিত গণতান্ত্রিক সংস্কৃতির জন্ম হতো।
সব শেষে বলার, গণতন্ত্র মানে শুধু শাসক দল বা ক্ষমতার মসনদ নয়। গণতন্ত্রের আসল নামই হলো বিপক্ষ। যারা শুধু সরকারকে দেখে গণতন্ত্রের পরিমাপ করেন তারা আসলে এই ব্যবস্থার গভীরতাটাই বোঝেন না। সরকার তো একসময় রাজারাও চালাতেন, বড় বড় সম্রাট, একনায়ক আর নিষ্ঠুর একনায়কতন্ত্রের শাসকরাও দেশ চালাতেন, কিন্তু তাদের রাজত্বে কোনো বিপক্ষ থাকতো না, কোনো ভিন্ন মত প্রকাশের অধিকার থাকতো না। যেখানে একটা শক্তিশালী, মুখর এবং স্বাধীন বিরোধী দল বুক চিতিয়ে দাঁড়াতে পারে, সেখানেই গণতন্ত্র আসল অর্থে শ্বাস নিতে পারে। সেখানেই জন্ম নেয় একটা সভ্য, মর্যাদাপূর্ণ রাষ্ট্র। আর যেখানে প্রতিনিয়ত সেই বিরোধীদের কুৎসিত আক্রমণ করা হয়, তাদের অপমান করে কণ্ঠরোধ করার চেষ্টা হয়, বুঝে নেবেন সেখানে বাইরে যতই ঢাকঢোল পিটিয়ে উৎসব করা হোক না কেন, ভেতরের সেই গণতন্ত্রের মজবুত দেওয়ালটাই কিন্তু আস্তে আস্তে ফাটল ধরছে, তার ভিতটা যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, উইকেন্ড আনন্দে কাটুক। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।